এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আমি আসলে আপনাদের সামনে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসিনি, কোনো মানুষের বদনাম করতেও আসিনি, কোনো মানুষের পক্ষে বলতেও আসি নাই, কোনো মানুষের বিপক্ষেও বলতে আসি। আমি আসছি আমাদের এই অবহেলিত জায়গার অনেক মানুষ, অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, এগুলো তালিকা করে শেষ করা যাবে না। এই মাথা থেকে যদি তালিকা করা শুরু হয় তাহলে ওই মাথায় যেতে যেতে কাগজ কলম শেষ হয়ে যাবে, কিন্তু সমস্যার তালিকা শেষ হবে না। এই শুক্লাইন গ্রাম পর্যন্ত আজ পর্যন্ত আমি 258টা গ্রামে গিয়েছি, আরো 100-র অধিক গ্রাম বাকি আছে। আর 1 মাসের পরিকল্পনা আছে যে 1 মাসে আর 100 গ্রাম শেষ করব। এই কাজ করছি মূলত আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য, বোঝার জন্য। কারণ আপনি যে জায়গা নিয়ে কাজ করতে চান সেই জায়গা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি বেশি কাজ করতে পারবেন না। একটা কাজ করার পূর্ব শর্ত হলো জানা। যে কোনো কাজের প্রথম কাজ হইল ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি বিষয় সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে, আমার কোনো ধারণা না থাকে, তাহলে এই বিষয়ের মঙ্গল অমঙ্গল কোনোটাই আমি ভালোভাবে করতে পারবো না। এই জন্যই আমি যখন সাউদেশ্রী আর ফয়জুল্লাহ পরে যাই তখন মনে হয় সাল্লার একমাত্র প্রবলেম মনে হয় এই দিরাই সাল্লার রাস্তাটা যে জায়গা দিয়ে গেছে, এই দিরাই বার হইয়া সন্তোষপুর, চণ্ডীপুর, নওগাঁ হইয়া এইদিকে আপনাদের বাড়ির পাশ দিয়া একেবারে গ্রাম সাল্লা পর্যন্ত যাই, তখন মনে হয় দিরাই সাল্লার একমাত্র সমস্যা মনে হয় যোগাযোগ ব্যবস্থারই সমস্যা। আবার পশ্চিমাঞ্চলে গেলে, দিরাই পশ্চিমাঞ্চলে গেলে রফিনগর, মির্জাপুর, ওইদিকে আসে কুড়ি, বলনপুর, এই সমস্ত জায়গায়, জগন্নাথপুর, এই সমস্ত জায়গায় গেলে মনে হয় মানুষের মূল সমস্যা হইল চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আবার আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, বাজারকান্দি, এদিকে ঘুরে 7 নম্বর পর্যন্ত, রাহুতলা, এই পর্যন্ত গেলে মনে হয় যে মানুষের মধ্যে শিক্ষা দীক্ষার খুবই অভাব। এখন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? গামছা কিনলে লঙ্গি শর্ট পরে, লঙ্গি কিনলে গেঞ্জি শর্ট পরে, আর গেঞ্জি কিনলে পাজামা তো অনেক দূরের কথা, এটা খুঁজেই পাওয়া যায় না। এই যে এক অবস্থার তৈরি হয়েছে, এই অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া আমার দায়িত্ব। এই জন্যই আমি গ্রামে গ্রামে গিয়ে দেখার চেষ্টা করি। গ্রামে গ্রামে গিয়ে আমি দেখেছি যে এখানকার মানুষের বড় একটা অংশ আছে যারা একেবারে নিতান্ত অসহায়, নিতান্ত জীবন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, লেখাপড়া নাই, দিন আনে দিন খায়, বাচ্চারা লেখাপড়া করাবে, একটু অসুস্থ হলে একজন ডাক্তারের কাছে যাবে, এই ব্যবস্থাও তার জীবনে নাই। আবার এরকম মহিলাদেরকে দেখছি আমি, এটাকে দেখছিলাম শ্বাসকায় এক মহিলাকে খুঁজে খুঁজে, একটা কুপি বাতি, কারেন্ট নাই, একটা কুপি বাতি জ্বালায় একটা ঘরের ভিতরে একজন মহিলা নিজে নিজেই থাকে, নিজে নিজেই রান্ধে, নিজে নিজেই খায়, শুধুমাত্র অপেক্ষা করতেছে কিভাবে মৃত্যুর পথে আস্তে আস্তে যাবে। প্রায় 5000 মানুষ আছে দিরাইশাল্লাহ মিলে যারা প্রতিবন্ধী। কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কথা বলতে পারে না, কেউ কেউ আছে বোবা, কেউ কেউ আছে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। এইরকম লোক সংখ্যা আছে প্রায় 5000। এই যে পূজা আসছে, আমি একটা প্রোগ্রাম নিতে চাইছিলাম বিধবা নারীদের যে শাড়ি দেওয়ার জন্য, কিন্তু আমাকে যে তালিকা দিল বিধবা নারীদের, হিন্দু বিধবা নারী যার স্বামী নাই কিংবা অনেকের আছে সন্তানও নাই, এরকম নারীদেরকে যে তালিকা খুঁজে পাইলাম তাতে হাজার হাজার। অর্থাৎ এই দুর্গাপূজায় সে একটা শাড়ি পরবে, এই শাড়ি পরে শাখা পরবে, সিঁদুর পরবে,
অথবা তার প্রাথমিক কিছু সমস্যার সমাধান করবে, এই সঙ্গতি তার নাই। তাহলে আমরা কি নিয়ে রাজনীতি করব? কার পরিবর্তনের জন্য রাজনীতি হবে? এই মানুষ কি করে তার খাবার পাবে? এই মানুষ কি করে তার শাড়ি পাবে? এই মুসলমান লোকেদের মধ্যে যারা না খেয়ে থাকে তারা ঈদের সময় কি করে তার খাবার পাবে? এই হিন্দু নারীরা এই দুর্গাপূজার মতো এত বড় একটা উৎসবে সে একটা নতুন শাড়ি পরে পূজারীর অর্চনা করতে যাইতে পারবে না, তার জীবনের আর কি মূল্য থাকবে? কোথায় তার মূল্য থাকবে? তার ব্যক্তি স্বাধীনতা, তার আত্মমর্যাদা, তার সম্মান, তার ইজ্জত, নারীর ইজ্জত, কোনো কিছুই তো রক্ষা করা যাচ্ছে না। এই সমস্ত কারণে গ্রামে আসলে আমার শিক্ষা হয়, জ্ঞান হয়, জানা হয়। তখন মনে হয় এই গ্রামের এত প্রবলেম, এত সমস্যা, এত কিছু, এইটা যদি কোনো শক্তিশালী মানুষের হাতে পড়ে, দিরাইশাল্লাহ মিলে 5 লক্ষ লোক আছে, এই 5 লক্ষ লোকের দায়িত্ব কোনো শক্তিশালী মানুষ যদি দায়িত্বটা নেয় ঘাড়ে, পরিশ্রম করে, নির্ঘুম রজনী কাটায়, জুতার তলি ক্ষয় করে, আর একেবারে সততার সহিত মানুষের ভালোবাসাকেই প্রাধান্য দেয়, তাহলে 5-10 বছর সময় যদি সাধনা করে খরচ করা যায় যেত, আমার ধারণা এই 5 লক্ষ লোকের মানুষের জীবনের মধ্যে আমরা একটা পরিবর্তন ঘটাইতে পারতাম। দেখেন, আমি ব্যক্তিগতভাবে যদি ভালো থাকতে চাই, আমার তো ভালো থাকার কোনো অসুবিধা নাই, আমার তো ভালোভাবে বসবাস করতেও কোনো সমস্যা নাই। আরামে খাওয়া, আরামে ঘোরা, গাড়িতে চড়া, এসিতে ঘুমানো, অট্টালিকায় থাকা, ঢাকা শহর না হলে বিদেশে যাওয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, সাউথ আফ্রিকায় যাওয়া, সুইডেন, স্কটল্যান্ড, ফিনল্যান্ডে যাওয়া, ওইটা আরেকটা জীবন। জীবনের ওইটা আরেকটা রূপ, জীবনের ওইটা আরেকটা স্বাদ, আহ্লাদ, এনজয় করার, উপভোগ করার একটা রাস্তা। আর এটা আরেকটা রাস্তা যে সবকিছু দেখিয়ে সে গ্রামের মানুষের কাছে আসে। এই উত্তর, দক্ষিণ, ঈশান, নগ্নিন, ওখানে ওই ওদেরকে না করে আসো তো, সরতে বলো, সরে যাও। আরেকটা রাস্তা হলো এই রাস্তা। দেখুন, এই সময়ে আমার কোর্ট বন্ধ। কোর্ট যদি বন্ধ হয় তাহলে আগে আমি প্রথম চিন্তা করতাম বিদেশে যাইতে হবে, কয়দিন বিদেশে থাকতে হবে, পরিবার নিয়ে বিদেশে চলে যাব, কোর্ট খোলার আগে আবার আসবো, কোর্টে যাব। কিন্তু এখন তো কোর্ট বন্ধ, সময় পাইলে বিদেশে তো যাওয়া যাবে না। বিদেশে যদি চলে যাই তাহলে তো আপনাদের সম্পর্কে জানা যাবে না, এই গ্রামে না ঘুরলে তো বোঝা যায় না, তাদের জীবন সম্পর্কে জানা যায় না, তাদের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা নেওয়া যায় না, তাদের অভাব অনটন সম্পর্কে কোনো কিছু না জানলে আমি করব কি? কি করতে চাইবো? কার জন্য কি করব? নাই যদি জানি, করব কি? কিভাবে করব? এই জন্যই এখন আর ওই রাস্তা ছেড়ে এই রাস্তায় আসতে হচ্ছে, গ্রামে গ্রামে ঘুরে, যেখানে গেলে পরে মানুষের দুঃখ দুর্দশার কথাটা মন দিয়া, প্রাণ দিয়া, নিজের অভিজ্ঞতা দিয়া বোঝার সামর্থ্য হয়। তখন মনে হয় এই গ্রামের জীবনটার মানুষের জন্য কিছু করতে পারাটাই শেষ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হবে। এইটা যদি আমরা করতে না পারি, আমি আমার আরাম দেখে চলে যাই, আমি চাইলে পারি, এই দায়িত্বটা আমি না নিলেও পারি, এই কষ্টর পথ আমি বেছে না নিলেও পারি, আমার জীবন চলে যাবে, আমার পরিবারের জীবন চলে যাবে, আমার আত্মীয় স্বজনের জীবন চলে যাবে, কেউ সেখানে বাধা দিবে না, সেটা রাজার হালতে থেকে চলে যাবে। কিন্তু এই অসহায় 3 লাখ, 4 লাখ, 5 লাখ লোক, নারী, পুরুষ, যুবক, হাজার হাজার যুবক আছে বেকার, হাজার হাজার। আপনি শুক্লাইন গ্রামে খুঁজে দেখেন, শত শত যুবক আছে বেকার, যাদের কোনো কাজ নেই, যারা কাজের অভাবে অনেকেই অন্যায় ও বিচারের সঙ্গে যুক্ত হয়ে যায়, কারণ তার কোনো কাজ নাই। অলস মস্তিষ্ক হইল শয়তানের কারখানা হয়ে যায়। কাজে লাগাই দিবেন। যে ছেলে এখন মাদকাসক্ত হয়, এই ছেলেকে কাজে লাগাই দেন, দেখেন সে মাসে 10,000, 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত আয় করতে পারে। যদি আমার কখনো সুযোগ হয়, আমি পারি, আমি কথা বলা শুরু করেছি, এগুলো বলার বিষয় নয়, কিন্তু যদি করে দেখানো যায় সেটাই হবে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। এই 45,000 লোক
বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা গার্মেন্টসে কাজ করার জন্য যায়, গাজীপুরে যায়, তারা চলে যায় হলো ভুলতাতে, নারায়ণগঞ্জে, তারা চলে যায় হলো সাইনবোর্ডে, তারা চলে যায় মিরপুরে, তারা চলে যায় হলো ঢাকার বিভিন্ন জায়গায় এবং গাজীপুরে, সখীপুরে যায়, গিয়ে তারা গার্মেন্টসে কাজ করে। কোন কোন পরিবার আছে যারা পরিবার নিয়ে, সন্তান সন্ততি নিয়ে একবারে চলে গেছে। এগুলো গাজীপুরে গেলে এদেরকে দেখলে কি যে কষ্ট লাগে, গাদাগাদি করে কষ্ট করে। আমাদের এলাকার হিন্দু মুসলমান হাজার হাজার পরিবার, কারণ তাদের এখানে কোনো আয় রোজগারের ব্যবস্থা নাই। এই আয় রোজগারের ব্যবস্থা না থাকার কারণে জীবিকার সন্ধানে তারা চলে গেছে, যে যার দিন দিকে চলে গেছে। এরা ঈদে বাড়িতে আসে, এরা পূজায় বাড়িতে আসে, এরা রোজায় বাড়িতে আসে, আর বাকি সময় এখানে কাটায়। তাদের কাছেও গিয়ে আমি বসে বসে দেখছি তাদের জীবন কেমন চলে। অভিযোগ দেয়, আমরা এখানে থাকি, মানুষ আমাদেরকে এখানে মনে করে আমরা হইলাম বাউল্যা, কারণ এরা সবাইকে ভাড়া থাকে, কারো নিজের কোনো ঘরবাড়ি নাই। ওইখানকার লোকরা বিচার করে, তাদের বিচার করে অন্যায় এদের উপর চাপাই দেয়, নির্যাতন করে। এলাকার লোক যারা, তাদের শক্তি বেশি থাকে, এরা গেছে দূর থেকে গিয়ে বাউল্য হয়েছে, এদেরকে বিচার করে অনেককে পানিশমেন্ট দিয়ে দেয়, অনেককে জরিমানা করে দেয়। কান্নাকাটি করে ঢাকায় আমার কাছে আসে, স্যার উচ্ছেদ করে দিছে, একটা ছোট্ট দোকান নিয়ে তুলতাম, দোকানটা তুলে দিছে। বাড়ি কই তোর? বাড়ি হলো বরগাঁও। বাড়ি কই কর? বাড়ি হলো মির্জাপুর। আমি কি করতে পারি? স্যার আপনি একটা ফোন করে দেন। ফোন করে দিলে পরে অন্তত আমার দোকানটা যদি না থাকে, সারাদিন দোকান করলে 500-700, ঠেলা গাড়ির উপর দোকান, 500-700 টাকা আয় করি, এটা দিয়ে সংসার চলে। একবার কয়ে দেন, আর নাহলে আমিও মরবো, আমার বাচ্চাও মরবে, আমার পরিবার মরবে। কি করার? ফোন করি, যোগাযোগ করি, কোনোটা হয় কোনোটা হয় না। কিন্তু দেখেন, যদি আমরা শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারি, যাদের চিন্তা আছে, মানুষের জন্য ভালোবাসা আছে, মানুষের জন্য দরদ আছে, মহব্বত আছে, তাহলে আমার মনে হয় হবিগঞ্জে যদি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠতে পারে, তাহলে আমাদের দিরাই সাল্লায়ও গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলা সম্ভব। এখন এই কাজ করতে গেলে সাহস লাগবে। দেখেন এই দিরাই সাল্লার রাস্তাটা কত ঝগড়া যে করি আমি মন্ত্রণালয়ে গিয়ে, কেন আটকায় আছে? বিট বালু নাই, তাই বিট বালু কেন দেয়া হবে না? বিট বালু কোত্থেকে নিবে? অমুক কয় আমি দিব, অমুক কয় তুমি দিব, রাজনৈতিক শক্তি ব্যবহার করে কয় আমি দিব। অবশেষে কেউই দেয় না, রাস্তা রাস্তার জায়গায় থাকে। যখন আমি কন্ট্রাক্টরকে ডেকে বসলাম, আপনার সমস্যা কি, তালিকা দেন আমারে, সে আমাকে এমন এমন ব্যক্তির নাম বলল, যা এত মানুষের সামনে বললে সকলেই লজ্জা পাবে। এরা কি চায়? এরা এই রাস্তা তার বাড়ির পাশ দিয়ে যায়, কিংবা সে বিট বালু সাপ্লাই দিতে চায়। তার বাড়ির পাশ দিয়ে রাস্তা না গেলেও সে বিট বালু সাপ্লাই দেওয়ার জন্য দূর থেকে মানুষ ভাড়া করতে চায়। রাজনৈতিক পথকে ব্যবহার করে এখানে সে বিট বালু সাপ্লাই দিবে, এই জন্য বাধ্য করতেছে কন্ট্রাক্টরকে। কন্ট্রাক্টর বলছে আমার বিট বালুর পরিমাণ এত ফুট এত টাকা, বাইরে থেকে দিলে তার চেয়ে বেশি টাকা খরচ হয়, তারপরেও কন্ট্রাক্টরকে বাধ্য করে রাজনৈতিক পরিচয় দিয়ে। এই যদি হয় রাজনীতি, তাহলে দেশের রাজনীতি থাকার কোনো দরকারই নেই। কেমন কথা, একটা রাস্তা হবে এতদিন পরে, দিরাই থেকে সাল্লা 25 সালের ডিসেম্বর মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কন্ট্রাক্টর সাহেব আমাকে অসহায় হয়ে বলছেন 25 সালের ডিসেম্বর তো গেছেই, 26 সালের ডিসেম্বরও পারা যাবে না, 27 সালের ডিসেম্বরও পারার কোনো সম্ভাবনা নাই। কারণ বিট বালু নাই। বিট বালু দিতে চাই যে সে ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখায় কয় আমার কাছ থেকে নিতে হবে। জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কই? আমার বাড়ি ওই জায়গায়। বিট বালু তো দরকার এখানে, কারা দিবে এটা? যার বাড়ির পাশ দিয়ে গেছে তারা না দিবে, আরেকজনে দিবে এসে। এই যে এক অন্যায় অবিচারের মধ্যে আমরা লুকিয়ে যাচ্ছি, এই অন্যায় অবিচারের মধ্যে লুকিয়ে না থেকে স্পষ্টভাবে যদি ব্যবস্থা করতে হয়, তাহলে আমাদের এই ভাটি অঞ্চলে শক্তিশালীভাবে দাঁড়ানোর মতো ব্যক্তিদেরকে উঠে আসতে হবে। যদি চাই, কি চাই? নতুন কিছু চাই। আমাদের ছেলেরা গাজীপুরে যায়, আমাদের ছেলেরা তো দিরাই সাল্লার মাঝখানে বহু জায়গা খালি পড়ে আছে। আপনি দেখবেন, আমি প্রায়ই বলি এই কথা, শরীফপুর থেকে আপনি দিরাই আসবেন, ডানে বামে দেখবেন বহু টান জায়গা খালি আছে। আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম জায়গার দাম জিজ্ঞেস করতে। একের জায়গার দাম 5 থেকে 7 লাখ টাকা। ভালো শিল্পপতি হলে 5 থেকে 7 লাখ টাকা দামে 100 বিঘা জমি কিনলে 7 লাখ টাকা দিয়ে 100 বিঘা জমি যদি কিনে 7 কোটি টাকা। এই 7 কোটি টাকা জায়গা কিনে এখানে যদি একটা ইন্ডাস্ট্রি স্থাপন করে, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বাড়ি থেকে গিয়ে যদি সকালে কাজ করতে পারে, 8টায় যাবে বিকাল 5টায় আসবে, 5টায় যাবে বিকাল
8টায় যাবে, কেউ কেউ ওভারটাইম করলে রাত 10টা পর্যন্ত করবে। সে তার পয়সা পাবে, বাড়িতে থাকবে, নারীরা কাজ করবে, পুরুষরা কাজ করবে, 5-10 হাজার লোকের কাজের ব্যবস্থা হবে। আমার ধারণা আমাদের বেকার সমস্যার বড় এক অংশ এইভাবে সমাধান করে ফেলা সম্ভব। দেখেন, ছেলেপেলেরা কাজ পায় না। আমি এক কোম্পানি ভাড়া করেছি, তারা আসবে দিরাই খুব দ্রুত। ছেলেপেলেরা কাজ পায় না, তারা ট্রেনিং দিতে পারে না। আমাদের ছেলেরা মিডল ইস্টে যায়, সৌদি আরবে যায়, কাতারে যায়, কুয়েতে যায়, গিয়ে বাথরুম পরিষ্কারের কাজ করে। কেন? কারণ সে কম্পিউটার জানে না, সে এসির কাজ জানে না, সে কৃষির কাজ, কৃষির টেকনোলজি ব্যবহার করে যে কৃষি এটা জানে না। ফলে তার কাজ কি? বাথরুম পরিষ্কার করতে তো খালি শরীর থাকলেই হয়, মাথার তো আর দরকার হয় না, গিয়ে বাথরুম পরিষ্কার করে। অথচ এই ছেলেটাকে আমরা যদি প্রশিক্ষণ দিতাম, দিরায় প্রশিক্ষণ দিতাম, সাল্লায় প্রশিক্ষণ দিতাম, এই ছেলেটাই বিদেশ যাইতো, গাড়ির ড্রাইভিং করতো, সৌদি আরবে গাড়ি চালাইতো, ওমানে গাড়ি চালাইতো, কাতারে গাড়ি চালাইতো, কুয়েতে গাড়ি চালাইতো, তুরস্কে গিয়ে গাড়ি চালাইতো। তাহলে এইরকম একটা ছেলেই যাকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে যদি পাঠান, তাহলে এই ছেলেই 80 থেকে 1 লক্ষ টাকা বেতনের চাকরি পাইতে পারত। তাহলে আমাদের মূল সমস্যাটা তো পরিকল্পনা। মূল সমস্যা হলো বড় মাথার। মূল সমস্যা হলো রাজনৈতিক গালিগালাজ থেকে বাইরে হইতে হবে। রাজনৈতিক গালিগালাজ থেকে বাইরে হইতে হবে, দোষারোপ থেকে বাইরে হইতে হবে, সিনিয়রদেরকে গালিগালাজ বন্ধ করতে হবে, মুখকে সামাল দিতে হবে, সামাল দিয়ে মাথাকে খুলতে হবে। মুখ তো চামড়ার বন্দুক, যা মনে চাই তাই বলে দিতে পারবেন, কিন্তু যাই বলে চাই তা দিলেই কি আর কাজ হবে? কাজটা হবে কি করে এই 45,000 লোকের চাকরি হবে? কে পরিকল্পনা করবে? কি করে রাস্তা সময়ের মধ্যে হবে? কে পরিকল্পনা করবে? কি করে হাসপাতাল গড়ে উঠবে? এটা কে পরিকল্পনা করবে? কি করে বাজারে বাজারে নতুন করে মেডিকেল সেন্টার গড়ে উঠবে? এটা কে পরিকল্পনা করবে? কি করে ছাত্ররা, দেখেন দিরাই সাল্লায় আমি দেখলাম আবুরা খেলার মাঠ পাওয়া যায় না খুঁজে। কোথায় খেলবে যুবকরা? বিকালবেলা ছেলেরা খেলাধুলা করবে কোথায়? স্কুল, অনেক স্কুল আছে, কোনো খেলার মাঠ নাই। সাল্লায় একটা মাত্র খেলার মাঠ। আমি একবার খেলার আয়োজন করেছিলাম, আমাকে বলছিল খেলার মাঠটা সুন্দর করে দিতে হবে। আমি উদ্যোগ নিয়েছি, এই খেলার মাঠটা খুব দ্রুতই উদ্বোধন হবে। আমি আশা করি এই মডেলে সাল্লা একটা, সামারচরে হচ্ছে একটা উজান গায়, একই মডেলে আমরা আরেকটা কুলুঞ্জে করার চেষ্টা করতেছি, আরেকটা করার চেষ্টা করতেছি চন্নাসরের বাঙ্গালপাড়ায়। এই খেলার মাঠগুলো তৈরি করে আমি এটা বলতে চাই, এইরকম আবুরা সুন্দর সাজানো গোছানো খেলার মাঠ বছরে 12 মাসেই খেলা যায়। এইরকম খেলার মাঠ যদি তৈরি করে দেওয়া যায়, তাহলে যুব সমাজের সামনে খেলাধুলাতে যদি ব্যস্ত থাকে, তাহলে তারা অন্যায় অপরাধ থেকে অটোমেটিক দূরে সরে যাবে। মাদক সাংঘাতিক আকার, ইয়াবা গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে। একটা ছোট্ট ট্যাবলেটের দাম 100 টাকা। এই 100 টাকার একটা ট্যাবলেট যে ছেলে খায়, আপনার আমার সন্তান খায়, যে খায় সে তার স্বাভাবিক থাকে না, সে তার বাবার সাথে স্বাভাবিক ব্যবহার করে না, সে তার ওয়াইফকে খাবার দিয়ে চায় না, সে পরিবারের দায়িত্ব নিতে চায় না, কারণ সে মাদকাসক্ত হয়ে গেছে। আমাদের এই 2 থানায় আমাকে ডাটা দিয়েছে মাদকের অফিস থেকে, কত লোক মাদকাসক্ত হয়ে গেছে। আমি এটা বলছি না পাবলিকলি, কারণ এগুলো রেকর্ড হবে, সমালোচনা হবে, কিন্তু এই মাদকাসক্তি থেকেও আমাদের নতুন প্রজন্মের মানুষকে রক্ষা করতে হবে, বাঁচাইতে হবে। আমার সন্তানকে বাঁচাইতে হবে তো, আমার নাতিকে বাঁচাইতে হবে তো, সেই তো আমার জীবন। আমি মরে যাওয়ার পরে সন্তানের মধ্যেই তো আমি বেঁচে থাকবো, ফলে তাকেও আমাকে বাঁচাইতে হবে। এত কাজকর্ম যদি করতে হয়, তাহলে একটা শর্ত, এই শর্তটা হলো, এই যে আমরা মাইক পাইলে এক নেতা আর এক নেতাকে গালিগালাজ করি আর বকাবকি করি, এই বকাবকি গালিগালাজ চিরতরে বন্ধ করতে হবে। সমাধান একটাই, মাথা খুলতে হবে, চিন্তা করতে হবে, মানুষের প্রয়োজন বাইর করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সম্মান ইজ্জতকে ফিরিয়ে দিতে হবে, ইজ্জতশালী ব্যক্তির ইজ্জত ফিরে পাইতে হবে। যিনি স্কুলের মাস্টার তার ইজ্জত সে পাইতে হবে, যিনি মন্দিরের পুরোহিত তার ইজ্জত সে পাইতে হবে, যিনি মসজিদের ইমাম তার ইজ্জত তাকে পাইতে হবে, যিনি চেয়ারম্যান সাহেব তার ইজ্জত তাকে পাইতে হবে। সমাজ যদি ইজ্জতের ভিত্তিতে পরিচালিত না হয়, তাহলে সমাজে আপনি কোনোদিন শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না। শৃঙ্খলা বোধ না থাকলে সমাজ চলবে কি করে? সকল সমস্যার সমাধান কি পুলিশ দিয়ে করা সম্ভব? দেখেন, আমি বলেছিলাম পুলিশ এসপি সাহেব আর পুলিশদেরকে মাঝে মাঝে বলি, সাল্লা থানায় কয়টা পুলিশ আছে? 20টা, 50টা, 100টা, 12টা, ধরেন 20টা। আমরা এখানে মানুষ হতে কত? 200 হবে না? 200-250 মানুষ হবে আমরা।
আমরা এই 2-250 মানুষকে 20 জন পুলিশ কন্ট্রোল করতে পারবে? পারবে? আপনিও মানেন না, আমিও মানি না, চেয়ারম্যানও মানে না, উনিও মানে না, পুলিশ করবে কি? এত পাগল হয়ে আজকে রাইতে মারা যাবে। দিরাইশাল্লাহ মিলে লোক আছে 5 লক্ষ, পুলিশ আছে 2 থানায় মিলে 50। এবার বুঝেন 5 লক্ষ লোক হইলে কয় লক্ষ লোকের ভাগে একটা পুলিশ পড়ে? কয় হাজার লোকের পক্ষে একটা পুলিশ কি করবে? একটা সমাজ কি পুলিশ দিয়ে ঠিক করা যায়? একটা সমাজ কি আপনি থানায় অভিযোগ দিয়া দরবার লাগাইয়া গোলমাল কইরা সমাজ ঠিক করতে পারবেন? সমাজ ঠিক করার একমাত্র গ্রহণযোগ্য রাস্তা হলো যদি সমাজের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা যায়, পরস্পরের আলাপ আলোচনা, চিন্তা ভাবনা, কথাবার্তা, চলন ফিরন ঠিক করা না যায়, তাহলে কোনোদিনই সমাজ ঠিক করা যাবে না। একমাত্র শর্ত সম্প্রীতি, একমাত্র শর্ত সমাধান, একমাত্র শর্ত বসা, একমাত্র শর্ত আলোচনা করা। পুলিশ দিয়ে পারবেন না কোনোদিন। কোনো কালে কেউ পুলিশ দিয়ে বাংলাদেশ ঠিক করতে পারে নাই, আজও পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। ফলে আমার একটা ছোট্ট আহ্বান আপনাদের কাছে, আমি কালকেও সাউদশ্রী গ্রামে বলে আসছি, আমি মনে মনে ডিসিশন নিছি যে কোনোদিনে আমি আপনাদেরকে ভোটের কথা বলবো না। এই ভোটের সময় যখন আসে, আপনারা স্বাধীনভাবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে যাকে আপনার পছন্দ হবে, যাকে আপনার ভালো লাগবে, যার কথাবার্তা, চলনে বলনে আচরণে আপনার কাছে পছন্দ হবে, আপনি তাকেই ভোট দিবেন। আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি আমাকে পছন্দ না। একেবারে ক্লিয়ার কথা। আমি ভোট চাইতে আসি নাই আপনাদের কাছে, আমি দেখতে আসছি আপনারা কেমন আছে। আমি এটা কোনোদিনই বলতে আসি নাই যে আমারে ভোট দাও, আমারে ভোট দাও। পছন্দ না হলে দিবেন না, পছন্দ হলে দিবেন। এখানে আর কি কইতাম আমি? দেন 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 বাধ্য করতাম? এটা আমার কাজ? এটা তো আমার কাজ না, এটা আমি কেন করতাম? আপনি একজন স্বাধীন মানুষ, বিবেকবান মানুষ, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলাপ করবেন, চিন্তা করবেন, চিন্তা করে যেটা যা বলে মনে হয়। কোনোদিন যদি আমার কোনোদিন সুযোগ হয়, কোনোদিন আমি কোনো ব্যক্তি বিশেষকে রাজনৈতিক বিশ্বাসের কারণে নির্যাতনের শিকার হোক, এটা আমি কোনোদিন হইতে দিব না। রাজনৈতিক বিশ্বাস সব পক্ষে থাকবে এটা ভাবার কোনো কারণ নাই। বিপক্ষে থাকবে না? থাকবে না বিপক্ষে? তা কি করতাম আমি? জেলে পাঠাইতাম, ধমক দিতাম, রাতের অন্ধকারে থ্রেট দিতাম, এরপরে পুলিশের কাছে পাঠাইতাম? এইটা কি কোনো সভ্য মানুষের কাজ? রাজনৈতিক মতপার্থক্য মানুষের মাঝে সারা জীবনেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দুনিয়ার কোনো মানুষ এটাকে শেষ করে দিতে পারবে না। বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি এই শুধু বাংলাদেশে না, ভারতীয় উপমহাদেশেই একজন পরিচিত মানুষ ছিলেন। কেন ছিলেন? এটা উনি অর্জন করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ, ইভেন অর্ধ শতাব্দী, 50 বছরেরও বেশি সময় পরিশ্রম করেছেন। একটা জিনিস একজন মানুষ যখন পরিশ্রম করে অর্জন করে, তার দাবিদার কেবলমাত্র তিনিই হতে পারেন। পরিশ্রম করবেন, লেখাপড়া করেছে যে ছাত্ররা পরিশ্রম করে, কষ্ট করেছে, গ্রামে গ্রামে ঘুরেছে। একদিন ওনার সাথে আমার মৃত্যুর আগে দেখা হয়েছিল আমেরিকায়। উনি ক্যান্সারের চিকিৎসা করতে গেছিলেন। আমার বড় বড় চাচার দ্বিতীয় জন, যে ওনার নাম হলো আব্দুল হাকিম, সবাই ওনাকে লাল ভাই বলে। তা আমার বড় চাচার সঙ্গে উনি লেখাপড়া করেছেন বিরাট স্কুলে। বিরাট স্কুলের নাম শুনছেন? বিরাট স্কুলে, বিরাট স্কুলের হোস্টেলে থাকতেন। তো বিরাট স্কুলে লেখাপড়া করার শুরুতে আমার ওই চাচার সঙ্গে ওনার বন্ধুত্ব ছিল। আমেরিকায় গিয়া উনি কল করে বলছে যে আর জীবনে কতদিন বাইসে থাকি জানি না, তোমার আমি একবার দেখতে চাই, আমি অমুক হোটেলে আছি, আসো। তা আমি তখন আমেরিকায় ছিলাম। আমাকে আমার চাচাতো ভাই ফোন করে বলল যে সুরঞ্জিত বাবু আব্বাকে দেখতে চাইছে, তুমি যাবা কিনা? আমি বলছি আমিও যাব। তা আমরা দুই গাড়ি দেয়া 17 জন গেলাম। গিয়ে দেখি উনি একটা হোটেলে উঠছেন, আরো অনেক মানুষ আছে। আমাদেরকে দেখে সবাইকে বলছেন তোমরা চলে যাও, আমি ব্যক্তিগতভাবে এদের সাথে আলাপ করব। তো প্রাইভেটলি অনেকক্ষণ আলাপ করে তিনি আমারে বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আরেকদিন হয়তো আপনার সাথে ব্যবহার দেখা হবে না, আমার একটা প্রশ্ন আছে। বলে যে বলো কি প্রশ্ন? বললো প্রশ্ন হলো আপনি এত জনপ্রিয় হইলেন কিভাবে? তো বলে এই প্রশ্ন তো কেউ আমার জীবনে কোনোদিন করে নাই। বলে করে নাই দেখি তো আমি করলাম। বলে তাহলে শোনো,
আমি এক সময় ছোটবেলায়, উনি তখন বলছে আমি ছোট ছিলাম, তখন তখন কোন বলে ওই সময় কোনো মাইক আবিষ্কার হয় নাই, কোনো মাইক ছিল না, ছিল একটা চুঙ্গা, যে চুঙ্গা দিয়ে মানুষ ইঁদুরের ওষুধ আর তেলাপোকার ওষুধ বিক্রি করে না, চুঙ্গা দিয়া চানাচুর বিক্রি করে, যে ওই চানাচুরের চুঙ্গা। বলে আমার এরকম একটা চুঙ্গা ছিল। শরীফপুর, শর্মা, শরীফপুর, এরপরে আছে কাশীপুর। বলে আমি দাঁতপুরের রাস্তা, এদিকে কোনো রাস্তা ছিল না, এদিকে আমি খেতে রাইল দিয়ে হাঁটে যাইতাম, গিয়ে দেখতাম শরীফপুরের নিচে মহিলারা মরিচ খেতে নিড়ানি দিতেছে। বিকাল বেলা মহিলারা মরিচ খেতে, এই যে বাড়ির নিচে খলার কাছে মরিচ খেতে নিড়ানি দিতেছে। তা আমি চুঙ্গায় ঘোষণা দিতাম, যা আমি তোমরা সাথে আলাপ করব, আমি অমুক আইছি। তো সবাই জড়ো হইতো, মহিলা 8-10 জন। আমি এদের উদ্দেশ্যে বক্তৃতা দিতাম, বক্তৃতা বুঝাইতাম। উনি তখন ছাত্র ইউনিয়ন করতেন। বলছে আমি বুঝাইতাম এদের বক্তৃতা দিয়া যে কিভাবে মেহনতি মানুষের উপকার করতে হবে। এরপরে মহিলারা আমার নাম চিনে গেল। এরপরে একবার গেলাম কৃষ্ণপুর যাওয়ার পথে, একটা বড় ছাতাবান্ধা গাছ আছে, কেউ যদি দেখেন সামারসর থেকে মামুননগর হয়ে নদী পথে কৃষ্ণপুর যাইতে একটা বড় ছাত্রীবান্ধা গাছ আছে। বলছে এই বড় ছাত্রীবান্ধা গাছের নিচে গিয়ে বসতাম, মানুষ খেতে কাজ করত, হাল চাষ এইভাবে। তখন ক্ষেত যে বাঁচতো হাতে, এখন তো যন্ত্রপাতি বেরিয়েছে, তখন হাতে ক্ষেত বাঁচতো। ক্ষেত বাঁচতে বাঁচতে এরা টায়ার্ড হয়ে যেত। বলছে আমি হুক্কা খাইতাম, আমি সবাইরে ডাকতাম যে এখানে হুক্কা খাওয়া হবে, তোমরা সবাই। তারা ক্ষেতের মাঝখানের বিরতির সময়, দুপুরে খাওয়ার সময় সব আমার সাথে হুক্কা খাইতো, আমিও হুক্কা খাইতাম। তার সাথে আমার বেশ বন্ধুত্ব গড়ে উঠছে। বলছে আমি কেন জনপ্রিয় হয়েছি জানো? একটা মাত্র কারণ, কারণ দিরাইশাল্লার মানুষের রগে রগে হেঁটে দেখছি আমি, প্রতিটা মানুষকে আমি আলাদা আলাদা ভাবে চিনি। তাহলে এটা করতে কষ্ট হয়েছে না? এটা পরিশ্রম হয়েছে না? এটা তো অর্জন, এটা ব্যক্তির অর্জন। এই কষ্ট না করে হঠাৎ করে তো আমি এটা পাবো না, চাইলেই তো আমি এটা পেয়ে যাব না, চাইলেই আমি আর আপনি হঠাৎ করে তো সুপ্রিম কোর্টের আইনজীবী হয়ে যেতে পারবো না, বাবু সুরঞ্জিত সেনগুপ্ত হয়ে যেতে পারবো না, সম্ভব না। কিন্তু সাধনা করে, কষ্ট করে যে জিনিস পাওয়া যায়, পরিশ্রম করে যে জিনিস পাওয়া যায়, তার যে মূল্য থাকে, পরিশ্রম ছাড়া যে জিনিস পাওয়া যায় তার এরকম মূল্য থাকে না। কষ্ট, পরিশ্রম, ঘাম। দেখবেন যারা ঘোষ খায় তাদের কাছে টাকার মূল্য নাই, কিন্তু ওই যে অন্যের বাড়িতে দিনে 500-1000 টাকা রোজে কাজ করে, সারাদিন কষ্ট করে, শেষ মুহূর্তে পর্যন্ত ওই 1000 টাকা সে যত চিন্তা করে ভাবনা করে খরচ করে, আর ওই ঘুষখোর অফিসার চোখ বন্ধ করে যেমন টাকা আয় করে, চোখ বন্ধ করে টাকা ব্যয়ও করে। আর ওই কাজের লোক কিন্তু এভাবে ব্যয় করে না, কারণ তার কাছে 10 টাকার অনেক মূল্য, অনেক। ফলে আমি আপনাদের কাছে যে কথা বলতে আসছি, আপনারা যদি একসাথে হতে পারেন, ইউনাইটেড হইতে পারেন, এক হইতে পারেন। আমি কোনো পার্থক্য করার জন্য আসি নাই, আমি এটা বলতে আসি নাই অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক ডাইনে তমুক বামে, এটা আমার কথা না। এগুলাকে আমি পছন্দ করি না, এবং এগুলো শুনলেই আমার মেজাজ গরম হয়। অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক ভাই জিন্দাবাদ তমুক ভাই মুর্দাবাদ, এগুলো দিয়ে দেশ ঠিক হবে না, এগুলো দিয়ে দেশের কোনো উপকার হবে না। অমুক ভাই মুর্দাবাদ আর জিন্দাবাদ পর্যন্তই শেষ, এরপরে কেউ মরেও মুর্দাবাদই থেকে যাবে, আরেকজন জিন্দাবাদই থেকে যাবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনারা যদি এক হইতে পারেন, এক জায়গায় দাঁড়াতে পারেন, হিন্দু মুসলমান নির্বিশেষে, এখানে কোনো ধর্মের বিভেদ করে লাভ নাই, এখানে কে কোন ধর্মের কে কোন মতের এগুলোর বিভেদ করে কোনো দরকার নাই। আমাদের একমাত্র দরকার, এই দিরাইশাল্লার মাটিকে নতুন করে গঠন করতে গেলে হিন্দু মুসলমানকে এক জায়গায় দাঁড়াইয়া একটা মঞ্চে এসে বলতে হবে যে আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের একটা উদ্দেশ্য হলো আমরা দিরাইশাল্লাকে নতুন করে সাজাইতে চাই। দেখেন আপনার বাড়ির যারা সিলেটে থাকে, একটা ড্রয়িং রুমকে কি সুন্দর করে সাজায়, এটা আমি প্রায়ই বলি। একটা ড্রয়িং রুমের মধ্যে সোফা দেয়, প্লেটে করে নাস্তা দেওয়ার জন্য কিভাবে ট্রি টেবিলে শূন্য করে নিয়ে এসে বাড়িতে দেয়, চার কাপের সঙ্গে একটা প্লেট দেয়, দিয়ে আপনারা এসে চাটা দেয়, আপনি খুশি হন, পরিবেশন খুব ভালো হয়েছে। তাইলে এই যে দিরাইশাল্লার এত বড় একটা 5 লক্ষ লোক, এই পরিবারকে সাজাইতে হবে না? এই পরিবারের সোফার দরকার আছে না? এই পরিবারের কারেন্টের দরকার আছে?
এই পরিবারের ছাত্রদের লেখাপড়ার দরকার আছে, এই পরিবারের চাকরি দরকার আছে, এই পরিবারের রাস্তাঘাট দরকার আছে, এই পরিবারের চিকিৎসা দরকার আছে। এগুলো কে সাজাবে? কারা সাজাবে? শুধু পরিবার নিয়ে তো ব্যস্ত আছি সাজানোর জন্য, শুধু অমুক ভাই মুর্দাবাদ জিন্দাবাদ নিয়ে ব্যস্ত আছি। সাজাবে কে? রাস্তাঘাট কে সাজাবে? এই সাজানোর জন্য যে পরিশ্রম লাগে, এই পরিশ্রম যদি করা না যায়, শুধুমাত্র মুখের বক্তৃতা দিয়ে কেউই বড় কিছু করতে পারবেন না। আমার শেষ অনুরোধ আপনাদের প্রতি, ধর্মের চোখ দিয়ে মানুষকে দেখলে কোনোদিন ন্যায় বিচার করতে পারবেন না। কারণ সকল এই দিরাইশাল্লার সকল মানুষকে মুসলমান। এখন যদি আমি মুসলমান ধর্মের চোখ দিয়ে দেখি, তাহলে ন্যায় বিচার করতে পারবো? আবার আমি যদি হিন্দু ধর্মের চোখ দিয়ে দেখি, সকল মানুষকে হিন্দু নো, তাহলে আমি হিন্দু ধর্মের চোখ দিয়ে দেখলে আমি এই 5 লক্ষ লোকের প্রতি ন্যায় বিচার করতে পারবো? সকল মানুষকে রাজনীতি করে? কয়জন লোক রাজনীতি করে? রাজনীতির চোখ দিয়ে দেখেন, দেখবেন আওয়ামী লীগ, দেখবেন বিএনপি, দেখবেন জামাত। কথা কি ঠিক? সব লোক কি আওয়ামী লীগ? সব লোক কি বিএনপি? 2 চোখে বিএনপি। পার্টির চোখ দিয়ে দেখলে দেখবেন 2 চোখে মনে হয় জগৎটাই বুঝে আওয়ামী লীগ। এই দেশের সকল মানুষ আওয়ামী লীগ? এই দেশের সকল মানুষ বিএনপি করবে? নো। তাহলে দেখতে হবে কিসের চোখে? যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় দলীয় চিন্তা, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় ধর্মের চিন্তা, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় ধনী গরিবের চিন্তা, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় উঁচু নিচুর চিন্তা, মাথা থেকে সরাইয়া দেয়া এক জায়গায় আসতে হবে যে আমাদের মূল চিন্তা হলো দিরাইশাল্লার মানুষ হইলেই, সে মানুষ হইলেই তার ন্যায় বিচার প্রাপ্তির অধিকার আছে। সে যে ধর্মের হোক না কেন, সে যে মতেরই হোক না কেন, যে পথেরই হোক না কেন, যেখানেই বাড়ি হোক না কেন, যে গ্রামেরই হোক না কেন, মানুষ মানেই তার ন্যায় বিচার প্রাপ্তির অধিকার তাকে ফেরত দিতে হবে। যদি তা আমরা দিতে না পারি, তাহলে মানুষকে মানুষে পার্থক্য করে ফেলবো, ব্যবধান করে ফেলবো। মানুষকে নিজের পছন্দ মতো সম্মান দিব আর নিজের পছন্দ মতো অসম্মান দিব। তখন আমরা আর ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে পারবো না। ফলে আমি আপনাদেরকে একটা কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, যদি আপনারা মনে করেন যে আমাদের মতো লোক আপনাদের সাথে কাজ করার জন্য উপযুক্ত, যদি আপনারা মনে করেন আমাদের চিন্তা চেতনা কথাবার্তা আচার আচরণ এগুলো আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করার মতো, যদি আপনাদের বিবেকে এটা কয়, যদি আপনার বিবেকে এটা ধরে, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ হলো, এই বিবেকের এই অনুরোধটুকুকে সামনে রেখে আমরা যদি এক বাক্যে এক জায়গায় দাঁড়াইতে পারি, সকল বিভেদ ভুলে, সকল অতীত ভুলে যদি আমরা এক জায়গায় দাঁড়াতে পারি, আমার ধারণা 5-10 বছর কাজ করলে পরে আমরা দিরাইশাল্লার মানুষের জীবনে এবং প্রতিটা মানুষের মুখে চোখে চিন্তায় চেতনায় নতুন হাসির সঞ্চার করতে পারব। এই অনুরোধ আমি আপনাদের কাছে রেখে গেলাম। আমি ভোটের কথা বলতে আসি নাই। বিবেকটাকে জাগ্রত করে চিন্তা করবেন, যা ভালো তাই করবেন, যা ভালো না তা করবেন না। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।